ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহাত। নানা চ্যালেঞ্জের মুখে দেশের রপ্তানিমুখী শিল্প, কাঁচামাল আমদানির জটিলতা, জ্বালানি সংকটের পাশাপাশি গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, চড়া মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণ সংকট সহ নানা সংকটে খাত, অথচ রপ্তানি খাত হলো দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। দর্শক, এইসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রপ্তানিমুখী শিল্পের সংকট সমাধান কি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আলোচনায়। প্রথমে আমরা ডক্টর মাহফুজ কবির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, নানা চ্যালেঞ্জের মুখে আমাদের দেশের রপ্তানিমুখী শিল্পের যে খাত, সেটি বৈদেশিক মুদ্রায়ের অন্যতম আমাদের একমাত্র খাতে হচ্ছে ধরতে গেলে প্রবেশ আয়ের পরে রপ্তানিমুখী খাত। তো রপ্তানিমুখী শিল্পের সংকট মানে কিন্তু সার্বিক অর্থনীতির যে চেইন আছে তা বিনষ্ট হওয়া। এই শিল্পের অন্যতম খাত হলো পোশাক খাত, সেটি বর্তমানে কি অবস্থায় আছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশের অর্থনীতির আমি বলবো যে একটি প্রাণভোমরাই কিন্তু এই আরএমজি সেক্টর। এবং যদি আমরা ডেটা দেখি, মানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের ডেটা, সেখানে দেখা যাচ্ছে যে মোট পণ্য রপ্তানি আয়ের 82% আসছে আরএমজি সেক্টর থেকে। রেডিমেড এবং গার্মেন্টস থেকে। আরএমজির সাথে কিন্তু আরো নতুন নতুন প্রোডাক্ট যুক্ত হচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখি যে হোম টেক্সটাইল বা অন্য কোনো ধরনের যে আরএমজি অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট, আজকাল কিন্তু এই ট্রাভেল ব্যাগও আরএমজির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এবং তো এরকম নতুন নতুন পণ্য আসছে এবং আরএমজির মধ্যে অনেক ডাইভার্সিফিকেশন হচ্ছে। কিছু কিছু হাই ভ্যালুড যে আরএমজি, সেটার দিকে আমরা যাত্রা করছি। তো সব মিলিয়ে আমি মনে করি যে এখানে যে কর্মসংস্থান, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য, তিনটার দৃষ্টিকোণ থেকে, এবং একই সঙ্গে যে এই যে বড় বড় সব আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংকগুলো রয়েছে, তাদের যে যে এখানে অর্থায়ন, তো সব মিলে আমি মনে করি যে এই আরএমজি সেক্টর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। তবে এটি যদি আমরা অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করি, সেই অনুযায়ী আমাদের যে সমস্ত নীতিগত পদক্ষেপগুলো রয়েছে, বিশেষ করে যে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে, এবং এর পাশাপাশি আমাদের যে এই অন্যান্য যে সমস্ত কাঁচামাল, বা বিশেষ করে আমি বলবো যে এক্ষেত্রে জ্বালানির যে সরবরাহ, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ অস্বস্তির মধ্যে আছেন আমাদের উদ্যোক্তারা, রপ্তানিকারকেরা। তো সুতরাং এই জায়গাতে একটা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এই পুরো খাতটা। এবং একই সঙ্গে যে এখানে উচ্চ সুদের হার এবং অ্যাক্সেস টু ক্যাপিটাল, এই দুটোই কিন্তু এখন বড় রকমের চ্যালেঞ্জের মতো পড়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা একটা কন্ট্রাকশনারি মাইন্ডারি পলিসি ইমপ্লিমেন্ট করছি, এবং যে পুরো শিল্প খাতের জন্য কিন্তু ঋণের সুদের হার 15%-এর উপরে। সুতরাং এই এত উচ্চ সুদের হারে এবং এত খরচে ব্যবসা বাণিজ্য করা, বিশেষ করে যে আরএমজি সেক্টর পরিচালনা করা, সেটা কিন্তু অনেকটা এটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর পাশাপাশি গ্যাস যতটুকু সরবরাহ করা, সেটা কোয়ালিটিও ঠিক থাকে না বলে অনেকেই কিন্তু অভিযোগ করছেন। বিশেষ করে যে সেখানে গ্যাসের প্রেশারটা থাকে না, অনেক সময় গ্যাসের জায়গায় বাতাস পাওয়া যায়। তো এই এই বিষয়গুলো কিন্তু খুবই পীড়াদায়ক। আমি মনে করি যে বাংলাদেশের যে সমস্ত প্রতিযোগী দেশগুলো রয়েছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তান, তাদের যে পাল্টা শুল্ক যেটা ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল, সেটাও কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কম ছিল। এখন আলাপ আলোচনা করে হয়তো তারাও কমাবে এবং আমরাও কমাবো, কিন্তু আসলে তারাও যদি আবার একটু সুবিধা পায় এই পাল্টা শুল্কের দিক থেকে, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে আগামী দিনের জন্য। তো আমি মনে করি যে সব মিলিয়ে আরএমজি সেক্টর একটা, মনে করি যে এটা এটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যে এই সময়ে আগামী 2-3 মাসের ভিতরে মোটামুটি আমাদের ঠিক হয়ে যাবে যে পরিস্থিতিটা কোন দিকে যায়। অর্থাৎ ভূ অর্থনীতির প্রেক্ষাপট বিবেচনা এবং সেই সাথে যে চীন মার্কিন যে শুল্ক নীতির যে এক ধরনের ইকোনমিক ওয়ার চলছে, সবকিছু প্রেক্ষাপট বিবেচনায় আমাদের যে রপ্তানিমুখী শিল্প আরএনজি সেক্টর আসলে খুব একটা সুখকর বিষয় যে আছে তা কিন্তু না। আপনি অস্বস্তিতে আছে বলেছে, আসলে অস্বস্তির জায়গাটা স্বস্তিতে ফিরবে কিভাবে? আসলে এই মুহূর্তে আমাদের হিসেবে, আমাদের অর্থনীতি চিন্তা করে, আমাদের খাত বিবেচনা করে আমাদের আসলে করণীয় কি আমাদের শিল্প খাতগুলো? না, এক্ষেত্রে আসলে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির মধ্যে যে ডাইভার্সিফিকেশন, সেগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই নন কটনের দিকে কিন্তু আমরা খুব একটা বেশি যাইনি। মানে এখনো পর্যন্ত 70% কিন্তু কটনের উপরে নির্ভরশীল। এবং সেটা যে ভ্যালুর কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এই মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টের মধ্যেই আছে বা লো রেঞ্জের প্রোডাক্টের মধ্যে আছে। তো এখন আমরা যদি নন কটনে যাই, বিশেষ করে ম্যানমেড ফাইবার, তো সেই জায়গাতে ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু নীতিগত সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। তো সেখানকার ট্যারিফ নন ট্যারিফ পলিসিগুলো কিন্তু ডিফারেন্ট আমাদের যে কটনের দিক থেকে। তো সেটা একটা চিন্তার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে এত এক্সপেন্সিভ যে বিজনেস এবং এই যে রপ্তানি করা, তো আমাদের দেখা যাচ্ছে যে র মেটেরিয়ালের সোর্সিং এর ক্ষেত্রে আমাদের হয়তো শুল্ক সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে এই সার্বিকভাবে যে ব্যবসা পরিচালনার খরচ, সেটা কিন্তু অনেক বেশি, এবং জ্বালানি সংকটও কিন্তু অনেক বেশি। তো সুতরাং এই এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলোতে এই আরএমজি সেক্টরের যে এক্সপোর্ট এবং সেখানকার যে প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, সেই সব কিছুই কিন্তু আগামী সময়ে, বিশেষ করে আমি বলবো যে আগামী কয়েক মাসের মধ্যেই সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা বড় রকম চ্যালেঞ্জ আশা করি মনে হয় আসছে।
এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করেছে, বিশেষ করে যে চায়না কিন্তু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু একটা বাণিজ্য আলোচনা শুরু করে দিয়েছে, এবং তারা চাইবে যে তাদের যে ট্যারিফ, সেই ট্যারিফটা একটা প্রতিযোগিতামূলক ভাবে থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা একটু ধারণা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের বাজারে যেহেতু চায়নার একটা সমস্যা রয়েছে, তো তাদের কিছু ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। তো এখন দেখা যাচ্ছে তারা যদি এখন আলাপ আলোচনা করে একটা ভালো শুল্ক হার নির্ধারণ করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আবার একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। তো সুতরাং আমাদের প্রতিযোগী দেশ যারা রয়েছে তাদের পলিসি কোন দিকে যাচ্ছে, আর আমরা সেরকম কোনো কনসিস্টেন্ট পলিসি করছি কিনা, তার উপরে কিন্তু আমাদের এই শিল্পের যে পারফরমেন্স বা তার আমাদের যে রপ্তানি হয় সেটাও কিন্তু নির্ভর করবে অনেকটা। নিশ্চয়ই, আপনি অত্যন্ত দারুণভাবে পর্যবেক্ষণ করেছেন সবকিছু মিলে। আমাদের সাথে আরেকজন যিনি অতিথি আছেন, মোহাম্মদ হাতেম, বিকিএম-এর সভাপতি, তিনি আমাদের সাথে আছেন। হাতেম ভাই, আপনাকে স্বাগত আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মোহাম্মদ হাতেম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করতে হবে, যদি আনমিউট করেন তাহলে আপনাকে দর্শকরা শুনতে পাবে, আমরাও শুনতে পাবো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। জি, যে বিষয়টি আজকে আমরা রপ্তানিমুখী শিল্পী সংকট এবং সমাধানকে বিষয়ে আলোচনা করছিলাম, আমাদের সাথে যিনি আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। তিনি তার বেশ কিছু পর্যবেক্ষণ এখানে তুলে ধরেছেন, উচ্চ মূল্যস্ফীতির কথা বলেছেন, ব্যাংক ঋণের কথা বলেছেন। আপনার মানে তাত্ত্বিক বিষয়গুলো তুলে ধরেছে। আমি যদি বলি যে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে রপ্তানিমুখী শিল্পের যে সংকটগুলো আছে সেগুলো কি কি এখন? না, ধন্যবাদ। ওনারা অর্থনীতিবিদ হিসেবে যেই জায়গাটা টাচ করা দরকার উনি খুব সুন্দরভাবে ওই জায়গাটা এক্সপ্লেন করেছেন। তবে আমি যেটা বলবো সেটা হলো আমাদের মানে বাস্তবতার প্রেক্ষিতে আমরা কোথায় কি সমস্যা ফেস করতেছি সেই জায়গাটাকে আমি একটু মানে একটু তুলে ধরতে চাই। প্রথমত হলো আপনারা জানেন যে আমাদের সবচেয়ে অর্থনীতি বা আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য সবচেয়ে বড় সংকট যেটা বর্তমানে আমরা ফেস করছি সেটা হলো জ্বালানি সংকট। তো এই জ্বালানি সংকট নিয়ে কিন্তু আমরা, আপনারা দেখেছেন গত সপ্তাহে কিন্তু গত 3-4 দিন আগে আমরা কিন্তু বেশ 8-10টা পত্রিকায় প্রথম পৃষ্ঠার মধ্যে বড় করে কিন্তু আমরা বিজ্ঞাপন আমাদের বক্তব্য তুলে ধরেছি। এবং আমরা এরপরই আমরা কিন্তু জ্বালানি উপদেষ্টা, জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান, তারপরে তিতাসের এমডি চেয়ারম্যান সহ সবাই সহ আমরা বসেছি এবং ওনারা ইতিমধ্যেই কিছুটা অন্তত সমাধানের রাস্তা বের করেছেন, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আর পাশাপাশি যেটা এরপরে যদি বলেন সবচেয়ে বেশি সংকট কোনটা, সেটা হলো ব্যাংকিং। ব্যাংকগুলি আমাদেরকে নানাভাবে আমাদেরকে অসম্ভব রকমের মানে সমস্যা তৈরি করতেছে। সামান্য চুন থেকে মানে পান থেকে চুন খসলেই কি মানে এবারে ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাক টু ব্যাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকের টাকা, বেতনের টাকা দিচ্ছে না, এরকম নানাভাবে কিন্তু আমরা ব্যাংকগুলির সাথে এখন সমস্যা ফেস করতে হচ্ছে আমাদেরকে। পাশাপাশি আপনি যদি একটা জিনিস দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ গত কয়েক বছর যাবৎ কন্টিনিউয়াস বেশ কিছু প্যাকেজ দিয়ে বা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করছে এবং রপ্তানিমুখী শিল্পের জন্য নানা রকমের সহযোগিতা দিচ্ছে। আর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় আমাদের রপ্তানিমুখী শিল্পের যতগুলি ফ্যাসিলিটি ছিল একটা একটা করে কিন্তু সব উড্র করে নিয়ে গেছে, সব প্রত্যাহার করেছে। তো ফলে এখন আমরা কিন্তু নানা রকমের প্রত্যাহার, তো একটা হলো যেগুলি ছিল সেগুলি তো প্রত্যাহার করেছে, এরপর আবার আইনগুলি বেশ কিছু জিনিস আরো কঠিন করে তুলেছে। ফলে ব্যাংকের সাথে এখন প্রতিনিয়ত আমাদের রপ্তানিকারকদের নানা রকমের যুদ্ধ চলতেছে। রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, রপ্তানিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে ব্যাংকগুলি। তো এটা গেল 2 নাম্বার সংকট। 3 নাম্বার সংকট যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটাকেও আমাদের ইমিডিয়েটলি আমাদেরকে ওই জায়গাটাকে হাত দিতে হবে এবং এই জায়গাতে কঠোর অবস্থান নিতে হবে। এবং বিশেষ করে আপনারা জানেন যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে বিজেএমই সবসময় সচেষ্ট থাকে। আমরা দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে আমরা শ্রমিকের যে কোনো সমস্যা আমরা সমাধান করি তাৎক্ষণিকভাবে। কিন্তু বর্তমানে যেই জিনিসটা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ কিছু শ্রমিক মানে এমন ভাবে অসন্তোষ তৈরি করছে, সেখানে ভাঙচুর করছে, মিড লেভেল ম্যানেজমেন্টের লোকদেরকে মারধর করছে, মেরে হাসপাতালে পাঠাচ্ছে। দাবি কি? অযৌক্তিক, অন্যায়, ইলিগেল এবং বেআইনি দাবি তারা দাবি করে
সেখানে অর্থাৎ এই ধরনের শ্রমিক অসন্তোষ শুধু নয়, তাদের পক্ষ থেকে অসহযোগিতার বিষয়টা প্রণিধানযোগ্য। নিশ্চয়ই আমরা বিরতির পর আপনাদের সাথে এই বিষয়ে আরেকটু আলাপ করবো, একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আলোচনার বিষয় রপ্তানিমুখী শিল্পের সংকটের সমাধান কি। মাহফুজ কবির, আপনাকে দিয়ে বিরতির পর আবার শুরু করতে চাই। বিরতির আগে আপনি বেশ কিছু পর্যবেক্ষণ আপনি তুলে ধরেছেন, এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। শিল্প খাতে রপ্তানিমুখী শিল্পের যে কথাটা আমরা বলছি, সেখানে আমদানি জটিলতা আরেকটি বড় মাথা ব্যথার কারণ। আসলে আপনার পর্যবেক্ষণটা কি এক্ষেত্রে? না, আপনি ঠিকই বলেছেন যে এখানে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই যে ব্যাংক নানা রকমের জটিলতা তৈরি করছে, এবং হয়তো কোনো সময় কারণ দেখাচ্ছে, কোনো সময় কারণ দেখাচ্ছে না, তো এটি করে কিন্তু এটা একটু ব্যাহত করছে। তো যার ফলে যদি এই কোনো একটা ইন্ডাস্ট্রি, সেখানে যদি প্রায় 10-12 হাজার শ্রমিক থাকে, তার মানে হলো তার সাইজটা কিন্তু অনেক বড়। তো তার ক্ষেত্রে, এবং অনেক সুনামের সাথে ব্যবসা করছে তারা, তো তাদের ক্ষেত্রে যদি এটা বন্ধ করে রাখা হয়, বা আবার দেখা যায় কি যে এই কাঁচামাল সোর্সিং এর ক্ষেত্রে আরো নানা রকমের যে নন ট্যারিফ ব্যারিয়ার, সেগুলো যদি আরোপ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আসলে এই উৎপাদন করাটা কিন্তু অনেক কঠিন হয়। তো আমি মনে করি যে আমাদের সাপ্লাই চেনের মধ্যে কিন্তু এই যে টাইমটা থাকে, সেই টাইমটা কিন্তু খুবই কম, মানে 2 মাসের মতো আমাদের লিড টাইম পাওয়া যায়। তো এর মধ্যে যদি এই জটিলতাগুলো থাকে এবং ব্যাংক যদি সহযোগিতা না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়ে যায় আসলে এই রপ্তানিকারকদের জন্য উৎপাদন করা, এবং টাইমলাইন মেনটেন করে আসলে এই যারা কাস্টমার রয়েছেন, বাইরে রয়েছেন, তাদের হাতে এই পণ্যটা তুলে দেওয়া। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ হাতেম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, বিরতির আগেও আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, বিশেষ করে উচ্চ সুদহার যেটা সেটা এসেছে। আরেকটি বিষয় তা হলো ঋণের উচ্চ সুদহার, এবং সবকিছু মিলিয়ে সুদহার আসলে বাস্তবিক ক্ষেত্রে আপনাদের মতো যারা ব্যবসায়ী আছেন, যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, কি পরিমাণ প্রভাব ফেলে চালায়, এটা থেকে আসলে উত্তরণের উপায় তো সীমাবদ্ধ। আপনি দেখেন, কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা নির্দেশের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করেছে। এর কারণটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, বিশেষ করে স্পিনিং মিলগুলি মহাসংকটে আছে। আমরা কিন্তু গত 1 বছর যাবতে আমি পরিষ্কার বলে যাচ্ছিলাম যে আমাদের স্পিনিং মিলগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব, রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি ব্যাংকগুলি তার টাকা ফেরত পাবে না। তো এই কেন স্পিনিং মিলের টাকাটা স্পিনিং মিলের সুতে অবিকৃত থেকে গেল, কারণ হচ্ছে তাদের কস্টিং অনেক বেড়ে গিয়েছে। তো ফলে আন্তর্জাতিক বাজারের সাথে তারা কম্পিটিটিভনেসটা ধরে রাখতে পারেনি। অন্যদের যেমন ইন্ডিয়ার সাথে যদি দেখি, 25 থেকে 30 সেন্ট সুতা পার কেজিতে কম ইন্ডিয়াতে, আর এখানে বেশি। বেশি কেন? কারণ এখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি, বা গ্যাস বিদ্যুতের রেট বেশি, তারপরে আনুষঙ্গিক অন্যান্য ব্যয় যত কিছুই দেখবেন সবকিছুই এখানে বেশি। ফলে ম্যানুফ্যাকচারিং কষ্ট তাদের বেশি হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু একটু বেশি মূল্যে আমাদের কাছে সেল করতে হয়, যেটা আমরা আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে আমরা সুতাটা নিতে পারি না। ফলে আমাদের যে ইন্ডাস্ট্রি, আজকে দেখবেন অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কিন্তু ওই ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারছে না ঠিক মতো। কারণ হচ্ছে সেখানেও ইন্টারেস্ট রেট বেশি হয়ে মানে এমন পর্যায়ে চলে যায়, দেখা যায় যে ব্যাংক টাকা নিচ্ছে, শুধু সুদটাই পরিশোধ হচ্ছে, আসলটা পরিশোধ হয় না কখনোই। তো যার ফলে এগুলি কিন্তু আমাদের জন্য একটা অবশ্যই নেতিবাচক একটা প্রতিক্রিয়া এখানে তৈরি হচ্ছে। শিল্পে নানা রকমের সংকট, এত সংকট তৈরি করে সেগুলিকে আমাদের মোকাবেলা কঠিন হয়ে যায়। আর বিরতির আগে যেটা নিয়ে আমি একটু বলা দরকার, যে শ্রমিকদের যে বিষয়টা আমি বলছিলাম, শ্রমিক অসন্তোষের অসহযোগিতা যে বিষয়টি বলছিলেন, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করি আমি। শ্রমিকদের যে কোনো রকমের দাবি থাকতেই পারে, বাট দাবিটা যদি যৌক্তিক হয় বা আইনসম্মত হয়, তাহলে আমরা কিন্তু সেটাকে মানতে বাধ্য, এবং মানার সব রকমের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা কখনো বসে থাকি না। কিন্তু যখন বেআইনি অন্যায় দাবি নিয়ে অরাজকতার সৃষ্টি করে, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই এনকারেজ করা যায় না, মানা যায় না। এবং এই ক্ষেত্রে যারা করে শ্রমিক কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক কিন্তু ভালো, মুসলিমও কয়েকজন 5 to 7% বা ম্যাক্সিমাম 10% শ্রমিক এই ধরনের অরাজকতা সৃষ্টি করে। এরা কারা? এরা শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী। এদেরকে কিছু সংখ্যক এনজিও, কিছু সংখ্যক তথাকথিত শ্রমিক নেতা নেত্রী নামধারী ব্যক্তিবর্গ তাদেরকে ইন্টেনশনালি ফ্যাক্টরিগুলিতে ঢুকিয়ে রাখে, ঢুকিয়ে দিয়ে সেখানে এই সমস্যাগুলি তৈরি করে ভিতরে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের এই এত বড় সেক্টর পোশাক শিল্পটাকে এখানে বাধাগ্রস্ত করে অন্য দেশের স্বার্থ সংরক্ষণ করা। এই জায়গাটাকে যদি জিরো টলারেন্সে না আনা যায়, অর্থাৎ আইন শৃঙ্খলার যে বিষয়টা, এটাকে জিরো টলারেন্সে আনতেই হবে, এছাড়া কোনো বিকল্প এখানে নাই। এবং আমরা খুব এই জায়গাটাতে
কঠোর অবস্থান নিয়েছি। কোনোভাবেই আমরা শ্রমিকদের আনডিউ ডিমান্ড, অন্যায় দাবি কোনোভাবেই আমরা কিন্তু প্রতিফলন ঘটতে দিব না। কারণ আজকে এক জায়গায় যদি ঘটে, অন্য জায়গায় এটার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাধান করতে হবে। ম্যাক্সিমাম শ্রমিক নেতৃবৃন্দ কিন্তু আমাদের সাথে দায়িত্বশীল ভাবে আচরণ করেন এবং আমাদের সাথে থেকে এগুলি সমাধানের চেষ্টা করেন। আমি সরকারকে অনুরোধ করব আইন শৃঙ্খলার জায়গাটাকে যেন কঠোর অবস্থানে নিয়ে আসে, অর্থাৎ জিরো টলারেন্স আনে। নিশ্চয়ই আপনি দায়িত্বশীল ভূমিকার কথা বলছেন, আর অতীতেও দেখেছি আলোচনা হয় সবকিছু, কিন্তু সমাধানের জায়গা কেন আসলে হয় না, দীর্ঘসূত্রতা থেকে যায়, সেটি কেন আসলে না হয় না? কি আমরা যেটা দেখি মাঝে মাঝে, বিশেষ করে গত 5ই আগস্টের পরে শ্রমিকরা একটা মানে নানা রকমের যে অন্যায় দাবি নিয়ে রাজপথে অবরোধ করছে বা ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, সেখানে দেখা যায় যে আইন শৃঙ্খলা বা সরকারের নানা এজেন্সিগুলি যারা কাজ করছেন তারা অনেকটা নমনীয় ভূমিকা পালন করছেন। নমনীয় ভূমিকা মানে অর্থাৎ তাদের সাথে একটা মানে নেগোসিয়েশন করে অন্যায় দাবিটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যেটা আমরা মনে করি এই প্রশ্রয় দেওয়ার কারণে কিন্তু আজকে এরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। শুরুতেই যদি কঠোর হস্তে এই অন্যায়টাকে দাবিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। তো আমরা এখন সেই জায়গাতেই যেতে চাচ্ছি। কোনোভাবেই আমরা অন্যায় কোনো দাবিকে এনকারেজ করব না, সেটাকে কোনোভাবেই প্রতিফলন করতে দিব না। অর্থাৎ শ্রমিকদের দাবি থাকবে এটা যৌক্তিক, তাদের যৌক্তিক আন্দোলনগুলো নিশ্চয়ই সমঝোতার ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে সেটা সমাধানযোগ্য। শ্রমিকের যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলনের কোনো প্রশ্নই আসে না, কোনো প্রয়োজন নেই। আমরা সেটা জানার সাথে সাথে কোনো ইন্ডাস্ট্রি যদি যৌক্তিক কোনো দাবি শ্রমিকদের না মানে, সেখানে আমরা শ্রমিকের পক্ষ নিচ্ছি সকল, এবং সেটাকে প্রতিফলন ঘটিয়ে দিচ্ছি। নিশ্চয়ই ধরনের অসন্তোষ আসলে কখনোই কাম্য নয়। আপনাকে মোহাম্মদ হাতেম এবং মাহফুজ কবির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।